যে যখন যেদিন মীর কাসেম আলী মরহুম শহীদ মীর কাসেম আলীকে উঠে নিয়ে যায়, সেদিনই সবার সাথে আলোচনা করে আমাকে এমডি হিসাবে নিয়োগ দেন। তারপর কিছুদিন পরে যখন আবার আমাদের উনি এনবিআর চেয়ারম্যান ছিলেন শাহ আব্দুল হান্নান সাহেব ইন্তেকাল করেন, তখন সবাই মিলে বলল যে আপনি এবার চেয়ারম্যান হন। আসলে যেহেতু আমি ডাইরেক্টলি কোনো আমার সাথে জামায়াতের লোকের সাথে বিএনপির লোকের সবার সাথে খাতির যত্ন ছোটবেলা থেকে, তো আমি ডাইরেক্ট কোনো পার্টি না করাতে আমাকে কম্প্রোমাইজ হিসাবে আবার চেয়ারম্যান করে। আর এটাই আমার কাল হয়ে দাঁড়ায়, আমি কোনো ব্যবসা মন্ত্রী করতে পারি না। আমি লন্ডনে আরডিএজে কাটিয়েছি। সেখানে একজন নিউজ প্রেজেন্টার বহুদিন চাকরি করার পর বললো যে এটা আর করবো না, একটা বই লিখব। তো সেই বইটার নাম হলো রুটস। দেখতে দেখতে যায় দেখলো যে সে যেখানে চাকরি করত তার পাশের রুমেই তার কাজিন চাকরি করছে, অথচ এক অন্যকে চেনে না। আজকে আমি নিজে খুবই আনন্দিত যে আমার বলে না মামু ভাগনার দেশ, আমি ওই ভাগনা মামু হিসাবে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। আমি কিছুদিন যখন ব্যবসা বাণিজ্য খুব খারাপ অবস্থা, নয়া দিগন্তের তকমা লাগানোর জন্য আগের সরকারের ক্রোধে আমরা অনেক ব্যবসা বাণিজ্য করতে পারিনি। সেই গত বছরে আমি একটা বই প্রকাশ করছি আমার ট্রাভেল এবং আমার জীবন উত্থাপন করে। তো সেখানে আমি একবার লিখেছিলাম, আমি স্বাধীনতার আগে করাচি গিয়েছিলাম। করাচিতে আমাদের যখন যুদ্ধ শুরু হয়, কয়েক মাসের মধ্যে আমি করাচি ত্যাগ করি। আমি তেহরান পৌঁছি জার্মানির উদ্দেশ্যে। তো 7-8 দিন লাগছে আমাদের ট্রেন বাস এগুলো যেতে তেহরানে। তখন তো আমাদের পাসপোর্টটা শুধু দেশ হিসাবে লেখা থাকতো, এখনকার মতো অল ওভার দ্য ওয়ার্ল্ড লেখা থাকতো না। সেই সময় আমি পাসপোর্ট অফিসে গেলাম, যাইয়া দেখি যে উইন্ডোতে একজন পাসপোর্ট অফিসার দাঁড়িয়ে আছে। আমার চেহারা দেখলো, পাসপোর্ট উঠবে দেখলো, আরে তোমার বাড়ি ওই বাড়ি নাকি যিনি আমার মামুজি বললেন। আমি বলি হ্যাঁ, উনি আমার দাদা। তাই আচ্ছা শোনো, বসো, এসব কিছু করা লাগবে না, তুমি আমার বাসায় চলো। মনে হয় উনি আমার চেহারা দেখে বুঝতে পারছে আমরা কতদিন ভাত খাইনি। আমরা রুটি নিয়ে ফল নিয়ে খেতাম। বাংলাদেশের লোকের হাত হলো ভাতের। তো ভাতে যাইয়া আমাদের অতি সুন্দরভাবে ভাবিয়েছিল উনি আমার ভালো করে খাওয়ারেন। আমি যে ভাতের অমৃত স্বাদ পেয়েছি সেটা যেন আজও ভুলি। ওনার সবাই প্রায়ত আমি ওনাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করতেছি। দীর্ঘ 17 বছর পরে আমার ওই জিনিসটাই মনে হয়, আজকে যাদের বয়স ধরেন 35 বছর, 37 বছর বা 34 বছর, তারা কেউ ভোট দিতে পারেনি। ভোটটা কীরকম এটাও দেখেনি। আজকে 17 বছর পরে যেই আনন্দ উচ্ছ্বাস আমাদের মধ্যে জন্মেছে, সেটা যেন হানাহানি, মারামারি, অপসংবাদ অথবা একজনের বিরুদ্ধে কুৎসারটনা করা, তার থেকে যেন আমরা মুক্তি পাই। সেই দিক থেকে দেখুন, আমি তো যদিও সে কথা বলা মনে করি এখন, যে যখন যেদিন মীর কাসেম আলী মরহুম শহীদ মীর কাসেম আলীকে উঠে নিয়ে যায়, সেদিনই সবার সাথে আলোচনা করে আমাকে এমডি হিসাবে নিয়োগ দেন। তারপর কিছুদিন পরে যখন আবার আমাদের উনি এনবিআর চেয়ারম্যান ছিলেন শাহ আব্দুল হান্নান সাহেব ইন্তেকাল করেন, তখন সবাই মিলে বলল যে আপনি এবার চেয়ারম্যান হন। আসলে যেহেতু আমি ডাইরেক্টলি কোনো আমার সাথে জামায়াতের লোকের সাথে বিএনপির লোকের সবার সাথে খাতির যত্ন ছোটবেলা থেকে, তো আমি ডাইরেক্ট কোনো পার্টি না করাতে আমাকে কম্প্রোমাইজ হিসাবে আবার চেয়ারম্যান করে। আর এটাই আমার কাল হয়ে দাঁড়ায়, আমি কোনো ব্যবসা মন্ত্রী করতে পারি না। তো যেই জন্য আমি এখন এই বর্তমান সরকারের একটা জিনিস আমি স্মরণ করে দিতে চাই, সেটা হলো 80 সাল থেকে মরহুম জিয়াউর রহমানের হাত ধরে এদেশে গার্মেন্টস, লোকাল ইন্ডাস্ট্রি এবং যে কথা বললেন সৌদি আরবে 32 লক্ষ লোক আছে ওখানে, যে রিমিটেন্স দিয়ে এই সরকার চলতেছে, সেখানে কোনো বিজনেস কমিশন করা হয়নি। 19-20 সালে 21 সালে যখন কোভিড হয়েছিল, বেছে সবাইকে কোভিড প্রণোদনা দিয়েছে। যারা তাদের বিরুদ্ধে ছিল তাদেরকে কোনো প্রণোদনা নেই। সেই ক্ষেত্রে আমাদের ব্যবসাগুলো নিচের দিকে যাচ্ছে। আরেকটা হলো
এডুকেশন, যে 17 বছরে বিভিন্নভাবে এডুকেশনটাকে নিম্নমানের করে ফেলছে। আমি ধরতে ঘটাচ্ছি না, শুনতেছেন তো আপনারা? তো সেটা হলো ফেরাউনের সময়, যখন ফেরাউন বললো যে তার মন্ত্রীকে বললো যে আমি খোদাই দাবি করতে চাই, তো ফেরাউনের মন্ত্রী বলল, নো, দিস ইজ নট দ্য টাইম টু ক্লেম ইউর আল্লাহ অর ইউর গড। কি করতে হবে? সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, সমস্ত এডুকেশন প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন সব বন্ধ করে দাও। এভাবে 20 বছর চলে যাওয়ার পরে তখন বললো যে এখনই সময় তুমি আল্লাহ বা গড নিজে ক্লেম করো। গল্পটা এমন আর কি যে ইন্দ্রদের পানি তার আন্ডারে দিয়ে দিছে, পরে ও বলে ফেরাউন বলছে যে আমি আখারাত কিছুই চাই না, দুনিয়াতেই চাই। এখন দেখুন 17 বছর শাসনে আমাদের এডুকেশনটা কোথায় গেছে? আমাদের 18 কোটি লোক, 100টার উপরে প্রাইভেট ইউনিভার্সিটি, 60টার মতো পাবলিক ইউনিভার্সিটি, 80টার মতো আপনার মেডিকেল কলেজ, এগুলোর স্ট্যান্ডার্ড কোথায় গিয়েছে? আপনাদের দায়িত্ব হলো এগুলোকে সামনে নিয়ে আসা। স্টুডেন্ট বৈষম্য বিরোধীরা যে আন্দোলন করেছে সেই জন্য আমরা এখানে কথা বলতে পারছি, কিন্তু আমাদের এখন শিক্ষা জায়গায় ফিরে যেতে হবে। শিক্ষা নিয়ে আমাদের উৎকণ্ঠা থাকতে হবে, শিক্ষার মান উন্নয়নে আমাদের কথা বলতে হবে। আমি হঠাৎ করে মনে হচ্ছে আমি অনেকগুলো কথা এখানে মানিয়ে ফেলছি। আমার সে মামুনকে বলবো যে আপনারা সবাই মিলে একটা ইনস্টিটিউট করেন, সবাই মিলে এখানে আরবি শেখান, সবাই মিলে এখানে ফ্রেঞ্চ শেখান, স্পেনিশ শেখান, হাতের কাজ শেখান। যেমন তাইওয়ানে তারা আর্লি যে রিটায়ার করার পরে তাদের কোনো হাতের কাজ, ছোটোবেলায় যে হাতের কাজগুলো শিখে এসছে তারা ওই কাজে ফেরত যায়, কারণ তাদের রিটায়ার করতেই হবে। কেউ শেফ হয়, কেউ মিস্ত্রি হয়। আমাদের প্রেসিডেন্ট কার্টার তার রিটায়ার করার পরে এই যে টেবিল চেয়ারগুলো বানাতো। অতএব আমাদেরকে ছোটোবেলায় তো সব কাজে একটু দক্ষতা অর্জন করতে হবে, তাহলে আমরা কোনো দিনও বেকার থাকবো না, সবসময় কাজে কর্ম থাকবো। আর না হয় রিটায়ার করবার মানসিক ভুগবে। আমি যেই মেসেজটা যার জন্য এখানে এসেছি, সেই মেসেজটা আপনাদেরকে মাধ্যমে আমি জাতিকে জানাতে চাচ্ছি। সেটা হলো, যিনি প্রথম সিগারেট খেয়েছেন, তো মালি তার বাগানে বসে সিগারেট খাচ্ছে, মালি তার মাথায় পানি ঢালি দিচ্ছে, এবারে ওর মুখে মুখ লাগছে, সেই সিগারেট খাওয়া প্রসারিত হয়েছে। কিন্তু এই সিগারেট খাওয়া এখন যদি আপনি পাবলিকলি খান আপনার জরিমানা হয়। তেমনি 80 দশকে মোবাইল আবিষ্কার হয়েছে, এখন মোবাইল কানে ধরে ধরে সবাই কথা বলছে, রাস্তা ক্রস করতেছে, রিক্সা একটা ধরে আরেক হাতে মোবাইল বের করছে, অ্যাক্সিডেন্টের সামনে পড়ে যাচ্ছে। আপনারা মোবাইল যেন, কেউ মোবাইল বেঁধে দাঁড়িয়ে কথা বলুক, বসেই কথা বলুক, এর থেকে আমরা উদ্ধার হতে হবে। আর বিশেষ একটা মেসেজ দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমি 3-4 দিন আগে একটা লেখা পড়লাম, প্রতিদিন 41 জন আত্মহত্যা করে। গত 11 মাসে 11,491 জন আত্মহত্যা করেছে। আগে শুনতাম প্রতিবেশী দেশে কৃষকরা আত্মহত্যা করত, তারা মহাজন থেকে যে পয়সা নিয়ে যেত সেই পয়সা না দেওয়ার জন্য, ফ্যামিলিকে না চালাতে পারার জন্য তারা অনেকে আত্মহত্যা করত। সেই রোগটা আমাদের দেশে এসেছে। একটা স্ট্যাটিস্টিক্সে বহু আগে পড়েছিলাম, রিডারের গল্প। সেটা হলো এরকম, যারা স্পিরিচুয়ালি বা আধ্যাত্মিকভাবে অসম্ভব স্ট্রং, তাদেরকে যদি অপারেশন করা হয় তাদের ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেই জন্য আমরা আধ্যাত্মিকভাবে, ধর্মীয়ভাবে এবং স্পিরিচুয়ালি খুবই অ্যাক্টিভ হওয়া উচিত। আমাদেরকে যারা বিশেষ করে ডিপ্রেশনে ভোগেন তাদেরকে অ্যাডভাইস করা উচিত। আপনারা যারা সাংবাদিক, বিভিন্নখানে যান, বিভিন্ন পরামর্শ, তাদেরকে অ্যাডভাইস করা উচিত এই জন্য যে আজকে যদি খারাপ অবস্থা থাকে, কালকে ভালো অবস্থা থাকে। আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হওয়া উচিত না। আমরা সব সময় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের উপরে সব সময় আমাদেরকে নির্ভর করতে হবে। আমি আজকে যে কথাটা শুনলাম, যে আগে আমরা দেখছি ভূমধ্য সাগরের পাড়ি দিতে যায়, লিবিয়ে যায়, অনেকে অপহরণ করে ওখানে তাদেরকে আটকিয়ে রেখে দেশে থেকে পয়সা আদায় করত, অনেকে মেরে ফেলত, অনেকে পরে ছেড়ে দিত। তা আজকে সৌদি আরবের ঘটনা শুনেও আমি সত্যি অসম্ভব দুঃখ অনুভব করতেছি। এই জন্য যে সৌদি আরবে আমাদের বিশ্বের আপনার অন্য দেশ থেকে এত রেমিটেন্স আসে না, সৌদি আরবে যত রেমিটেন্স আসে, সৌদি আরব লোকরা যত রকম আমাদের ভালোবাসে। যেটা বললেন 32 লক্ষ লোক, আমরা নিজের লোক সংখ্যা 1 কোটি নিয়েছি। ইউরোপের বহু দেশ আছে 1 কোটি নিয়েছে লোক,
যেমন বুলগেরিয়া, সালজোভিয়া, বোজনিয়া, হ্যাঁ, মলদোভা, এগুলো সবগুলো 1 কোটির নিচে লোকসংখ্যা। সেখানে সৌদি আরবে আমাদের 32 লক্ষ থাকে। পুরো মিডল ইস্ট মিলিয়ে যদি ধরেন 80 লক্ষ থাকে, আর সারা দুনিয়া মিলিয়ে 1 কোটি 30 লক্ষ লোক আমাদের বিদেশে। তার মধ্যে 1 কোটি 10 থেকে 15 লক্ষ লোকের আপনার কাগজপত্র আছে। কিন্তু এখন আমাদের যুক্তরাজ্যে আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে লোক ফেরত আসতেছে। এগুলা অনেকগুলো কারণ আছে, সেটা আমার মামা বললেন যে সত্য কথা, আমরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছি, অপহরণকারী পয়সা বানাতে চেষ্টা করতেছি। এটার শাস্তি হওয়া না হওয়ার জন্য এগুলা বিস্তৃতি লাভ করতেছে। আগামী দিনে নতুন সরকার আসলে আমাদের আবেদন থাকবে, যারা বিদেশে এইসব কর্মকাণ্ডে জড়িত তাদের ফ্যামিলিকে ডেকে আনে কাউন্সিলিং করা, অথবা তাদেরকে শাস্তি দেওয়া, যে তোমরা এইভাবে করে আরও 10টা ফ্যামিলি নষ্ট করতেছ, তাদের মেরে ফেলতেছ, তাদেরকে পয়সা আদায় করতেছ, এগুলোর দিকে আমাদের নির্ভর করতে। আমার পরিষদে আরও যদি রিপিটেশন হবে, আমি আমার সেই ফারুক সাহেবকে বলবো যে আপনারা আপনার ভাষার সাথে মিলে টেকনিক্যাল ইনস্টিটিউট করেন, যে আমরা তারা দেশেও কিছু কাজ করতে পারবে, আবার ভাষা এবং টেকনিক্যাল কাজ শিখে বিদেশেও যেতে পারবে। যেহেতু আমাদের ইউরোপ, আমেরিকা এবং যুক্তরাজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে, এবং নেক্সট আমাদের গন্তব্যস্থান হবে আফ্রিকা। আফ্রিকার বহু দেশে বহু রকমভাবে আপনার তাদের খনিজ সম্পদ আছে, তাদের দেশগুলো অনেক বড়, সেখানে আমাদের দেশের এবং সরকার করে এইসব জায়গায় যেতে কোনো সহযোগিতা করে। আপনার বলি, জাম্বিয়ার রাজধানী লুসাকা 300 ডাক্তার আছে, একজন লোকের এখানে একটা চেইন হাসপাতাল আছে। আমাদের সরকারের ওরা তো নিজেরা দিয়েছে, কোনো কোনো দেশে এমবেসিও নেই, তাদের পাসপোর্ট রিনিউ করার সুযোগ নেই। আগামী সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আফ্রিকার যেসব দেশে ম্যান পাওয়ার এক্সপোর্ট করার সুযোগ আছে, সেই দেশের ভাষা, সেই দেশে কী জাতীয় লোক নেওয়া দরকার, সেই জিনিসগুলোকে প্রশিক্ষণ দিয়ে আমাদের এক্সপোর্ট করতে হবে। তাহলে আগামীদের ইয়াং জেনারেশন অনেক ভালোভাবে দিন যাপন করতে পারবে। আর শেষ না হয়ে শেষ যে আমাকে একটু বললো ইলেকশনের কথা, চলমান রাজনীতিতে সবাই অনেক কথাই বলতেছে, আমরা কিছু শুনে যাচ্ছি, সেটা একটু আগে সবাই মিলে বলেছে, আমরা সত্যি কথা থাকি। কেন সত্যি কথা থাকতে হবে? আমরা একটা গল্প বলি, সেটা বহু আগে পড়েছিলাম বিদেশে। একটা লোক একটা পার্ক দিয়ে যাচ্ছে, সত্য কথা না, তখন দেখলো যে একটা মেয়ে স্ট্যান্ড হয়ে পড়ে আছে, তার রক্ত চলতেছে। তখন সে পুলিশ ডাকলো, পুলিশ তাকে নিয়েই কেস টেস করে ওকেই যাবজ্জীবন জেল দিয়ে দিল। তার আপন বোন ছিল স্কুলে পড়তো, তাকে জেলে জিজ্ঞাসা করলো, এই ভাই তুমি কি আসলে নির্দোষ? ভাই বললো, আমি এখানে যাচ্ছিলাম, আমি ধরে নিয়ে এইভাবে কাজ করছি, আমি নির্দোষ, আল্লাহরই কুদরত। এরপর পরে ডিএনএ আবিষ্কার হলো। বোন করলো কি, হাই স্কুল থেকে সে যায় ল পড়লো, চাকরি বাকরি করে অনেক কষ্ট করে, পরে অ্যাটর্নি হলো। অ্যাটর্নি হওয়ার পরে সে ওই ফাইলটা উঠানোর পরে দেখলো যে তখন ডিএনএ টেস্ট আছে, কাপড় যে রক্ত বাঁধা ছিল, ডিএনএ টেস্ট করে দেখলো যে এটা তার ভাইয়ের রক্ত নয়। তাহলে আমরা সত্য আবিষ্কার হবেই, কিন্তু যদি অ্যাট দ্য কস্ট অফ লাইফ সেন্টেন্স হয়, অথবা যদি মনে করেন ফাঁসি হয়, তাহলে তো অনেকে অনেক কিছু লুজ করবে। আমার কথা ধৈর্য ধরার শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠান ভালোভাবে আয়োজন করেছেন, এবং সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার প্রধান অতিথি করে আমাকে সম্মান জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।